সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। প্রথম অধ্যায় শেষ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। গণহত্যার বিচারের পাশাপাশি চলতি বছরে নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো, জাতীয় নির্বাচনকেই সরকারের প্রধান লক্ষ্য করার তাগিদ। আমরা সন্তুষ্ট, আমরা সরকারের পাশে আছি। যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে তো আমরা সরকারের সাথে কথা চলছে। এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে, দলগুলো সেটা নিয়ে কথা বলবে। হজের জন্য নির্ধারিত বিমান ভাড়ার বেশি নেওয়ার সুযোগ নেই বললেন ধর্ম উপদেষ্টা, প্রতারণা করলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা। বাংলাদেশের চুক্তির পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি, মূল্য ও কর ছাড় দিতে রাজি নয়, বকেয়া পরিশোধে গতি বাড়াবে ঢাকা। সোয়া ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ইসলামবাগের ভবনের আগুন, কোনো হতাহত নেই, সূত্রপাত খুঁজছে ফায়ার সার্ভিস। বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের লাখো মুসল্লির ঢল, দ্বিতীয় দিনেও চলছে কোরআন হাদিসের বয়ান, হামলার হুমকিদাতা গ্রেফতার। সংস্কারের দায়িত্ব শুধু একা অন্তর্বর্তী সরকারের নয়, রাজনৈতিক দলসহ সবাইকেই এই দায়িত্ব নিতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি। রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলেও জানান তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। শনিবার দুপুর গড়াতেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গাড়ির সারি জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে একে একে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকের সূচনা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, শুধু সরকার নয়, সংস্কারের দায়িত্ব সবাইকেই নিতে হবে। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। কিছু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন, এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। গণ অভ্যুত্থানের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তাদের আত্মত্যাগকে স্মরণ করে, তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে, যারা সুযোগ পেয়েছি, তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। পরে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্বের সমর্থন রয়েছে, সংস্কারের উপরই নির্ভর করবে দেশ কোন দিকে যাবে। আমরা যেই বাংলাদেশকে গড়তে যাচ্ছি এই ডায়ালগের মাধ্যমে, সেই ডায়ালগ তার প্রতি পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে। ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের সাথে আছি, এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ রাজনৈতিক নেতা অংশ নেন। আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরাও। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যার বিচারের পাশাপাশি চলতি বছরেই জাতীয় নির্বাচন চেয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনকেই সরকারের প্রধান লক্ষ্য করার তাগিদ দিয়ে তারা বলেন, দলীয় ফায়দা হাসিলের চেষ্টা না করে জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন নেতারা। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয়
বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, এবি পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন দল ও সংগঠন। বৈঠক থেকে বের হয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জানান, গণহত্যার বিচার এবং সংস্কারের পাশাপাশি এবছরের নির্বাচনের আহ্বান জানানো হয়েছে। আমাদের সরকারের 3টা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে গণহত্যা যেটা সংগঠিত হয়েছে তার বিচার, 2 নম্বর হলো আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা, এবং এবছরের মধ্যেই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। কারণ মানুষ 16টা বছর ধরে এই অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ এবং উদ্দেশ্য হাসিল না করে জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আলোচনার কথা জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আমাদের এই অর্জনটা কোনো একটা সাধারণ অর্জন না। আমরা যেন নিজেদের স্বার্থে বা নিজেদের কোনো কারণে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ওইটাকে জানি আমরা কোনোভাবে আন্ডারমাইন না করি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগে সংসদ নির্বাচন চায় বিএনপি, আর নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি আছে, জটিলতা আছে, সেইগুলি দূরীভূত করে নির্বাচনকে ত্বরান্বিত করা, এটাই আমাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। আমাদের দলের পজিশন হলো আমরা আগে সংসদ নির্বাচন চাই। অতীতে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে সবাই প্রথম কাজ করেছে, জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। সভায় দ্রুত ত্রয়োদশ সংসদ নির্বাচনের তাগিদও দেয় রাজনৈতিক দলগুলো। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এদিকে সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমত্যে পৌঁছে নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্যের বৈঠক শেষে কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না দেওয়ারও মতামত দেন তিনি। সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে, দলগুলো সেটা নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে, এবং একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে। এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন, আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। সাইফুল, বৈঠক শেষ হয়েছে কিনা, কি বলছেন বিএনপি সহ অন্যান্য দলের নেতারা? যদি ইতিমধ্যেই কিন্তু বৈঠকটি শেষ হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই বের হতে শুরু করেছে, এবং রাজনৈতিক দলগুলো বৈঠক শেষে যে সংবাদকর্মীরা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে তারা কথা বলছেন, এবং ইতিমধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলেছেন। এবং আমি প্রথমেই যদি বলতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে ন্যূনতম একটি ঐক্য তৈরি করতে যতটুকু করা প্রয়োজন, যেই সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের জন্য ন্যূনতম যে ঐক্যমত, সেই ঐক্যমত তৈরি করে এই অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনের দিকে এগুবে, এমনটি প্রত্যাশার কথা কিন্তু জানিয়েছেন। এবং বিগত 15-16 বছরে যে ফ্যাসিবাদ বিরোধী যেই আন্দোলনের রাজপথে যেই রাজনৈতিক দলগুলো ছিল তাদের পক্ষ থেকে কিন্তু একটি দাবি করা হয়েছে, যেহেতু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কয়েকজন আজকের যেই বৈঠকটি, সেই বৈঠকে নীতিগতভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছিলেন, যে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তো এই বিষয়টি নিয়ে কিন্তু এই রাজপথে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর নেতারা যেটি বলেছেন যে এই ধরনের একটি সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত হবে এবং দেশকে একটি সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাবে। এবং তারা যেটি বলছেন যে দ্রুত সংস্কারের মধ্য দিয়ে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরেই যাতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় সেই বিষয়টি কিন্তু দাবি জানানো হয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেই বিশেষ করে এনডিএম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ
12 দলীয় জোটের পক্ষ থেকে যে এটি দাবি করা হয়েছে বিগত সময়ে যে মানবতা বিরোধী যে অপরাধ হয়েছে সেই অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতির বিষয়টি নিয়েও তারা যেটি দাবি জানিয়েছেন যে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কিন্তু দাবি জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি। মূলত নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক দলগুলো আজকে তাদের বক্তব্য রেখেছেন এবং তারা যেটি বলছেন যে জাতীয় নির্বাচন যত দ্রুত অনুষ্ঠিত করা সম্ভব হবে তত দ্রুত দেশের সংকট কাটবে। তো এমনটি কিন্তু রাজনৈতিক দলের নেতারা বৈঠক শেষ করে এসে সংবাদকর্মীদের সাথে আলাপকালে এমন তথ্যই তারা দিয়েছেন। জ্যোতি, আমাদের সহকর্মী সাইফুল রিপন যুক্ত ছিলেন ফরেন সার্ভিস একাডেমি থেকে। হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়ার বেশি নেয়ার সুযোগ নেই। এ নিয়ে এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার দুপুরে ধর্ম উপদেষ্টা রচিত ইসলামী বিধি বিধান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, কোনো এজেন্সি যদি প্রতারণা করে তাদের বিরুদ্ধে শুনানি করা হবে। দোষ প্রমাণ হলে লাইসেন্স ও জামানত বাতিল করা হবে। আমরা বিমান ভাড়া তো ফিক্স করে দিয়েছি 1,67,000 টাকা। ফলে বিমান অথবা সৌদি এয়ারলাইন্স অথবা ফ্লাইনাস এর চাইতে বেশি ভাড়া দাবি করার সুযোগ নাই। কোনো এজেন্সি যদি বুকিং করতে চায় মধ্যপ্রাচ্যগামী কোনো ফ্লাইট অথবা ওমরার কোনো যাত্রীর যদি বুকিং করতে চায় তাহলে ওই ওমরা যাত্রীর নাম, পাসপোর্ট নাম্বার উল্লেখ করে বুকিং করতে হবে এবং এই বুকিং থাকবে 3 দিন পর্যন্ত। 3 দিনের ভিতরে যদি টিকিট পারচেজ না করে তাহলে এই টিকিটগুলো ক্যান্সেল হয়ে যাবে। আগামীকাল শুরু হচ্ছে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সকাল 10:30টায় এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। জানান, এবার ডিসি সম্মেলনে 34টি কার্য অধিবেশন হবে। সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে 1245টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, যার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদারকরণ, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ সহ বিভিন্ন ইস্যুতে 354টি প্রস্তাবের উপর আলোচনা হবে। মরণাস্ত্র ও ছড়াগুলি ব্যবহার নিষিদ্ধের প্রস্তাবও করেছেন জেলা প্রশাসকরা। বাংলাদেশকে 1600 মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই সরবরাহ করবে ভারতের কোম্পানি আদানি পাওয়ার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ সম্পর্কিত এক আবেদনে সাড়া দিয়েছে। পূর্ণ বিদ্যুৎ সরবরাহে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। তবে বিদ্যুতের দাম কমানো ও কর সুবিধা চেয়ে ঢাকার পক্ষে যে আবেদন জানানো হয়েছিল তা প্রত্যাখ্যান করেছে কোম্পানিটি। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। মূল্য পরিশোধে দেরি হওয়ায় গেল বছরের 31 আগস্ট বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে আদানি গ্রুপ। যদিও শীত মৌসুমে নিম্ন চাহিদার কথা উল্লেখ করে বাংলাদেশও সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার অনুরোধ জানায়। এই কারণে গেল বছরের 1 নভেম্বর 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় গ্রুপটি। এরপর আসন্ন গ্রীষ্ম মৌসুম সামনে রেখে কিছুদিন আগে 1600 মেগাওয়াটের পুরোটাই সরবরাহের অনুরোধ জানায় ঢাকা। এতে সাড়া দিয়ে আগামী সপ্তাহ থেকে পূর্ণ বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে আদানি পাওয়ার। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি গোষ্ঠীর কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 1600 মেগাওয়াট। এই কেন্দ্রে আছে 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট। এর মধ্যে বর্তমানে একটি ইউনিট থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। রয়টার্স জানায় পূর্ণ বিদ্যুৎ সরবরাহে রাজি হলেও দাম কমানোর অনুরোধ নাকচ করে দিয়েছে আদানি পাওয়ার। প্রতিষ্ঠানটি সম্পর্কে একটি সূত্র রয়টার্সকে বলেছে, ছাড় দিতে রাজি নয় আদানি পাওয়ার। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে রয়টার্সের আহ্বানে সাড়া দেননি বিপিডিবির চেয়ারপারসন রেজাউল করিম। অন্যদিকে রয়টার্সের প্রশ্নের জবাবে মন্তব্য করতে রাজি হয়নি আদানি পাওয়ারের মুখপাত্রও।
রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রায় সোয়া 1 ঘন্টার পর রাজধানীর ইসলামবাগে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে, যদিও এখনো আগুন পুরোপুরি নির্বাপন করা যায়নি। শনিবার বিকেল 4:27 আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। এর আগে বিকেল সোয়া 3টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের কন্ট্রোল রুম থেকে লালবাগ ফায়ার স্টেশনকে মুভ করানো হয়, কিন্তু আমরা সবাই জানি যে ইসলামবাগে যখন আগুন লাগে তখন আগুনটা সব ভয়াবহ হয়ে যায়, যার কারণে আমরা সাথে সাথে পলাশী ফায়ার স্টেশন এবং হাজারীবাগ ফায়ার স্টেশন একই সাথে মুভ করাই আমরা, এবং 3টা ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে আসে। আইসা কিছু পানির সমস্যার কারণে আমরা অধিদপ্তর থেকে বিশেষ পানি গাড়ি নিয়ে আসি। আমরা দ্রুত সময় নিয়ন্ত্রণে আনার কারণে আশেপাশে বিরাট ধরনের ক্ষয়ক্ষতি হইতে রক্ষা পায়। টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় দিনের মতো চলছে নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমা। এখনো দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় খোলা আকাশের নিচে রোদ উপেক্ষা করে আমল করছেন অনেকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ইজতেমায় হামলার হুমকিদাতা একজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আলিমুজ্জামান সাফওয়ান রিপোর্ট জানাচ্ছেন ফাহিম ইউসুফ। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার 3য় পর্বের 2য় দিনে ধর্মীয় আলোচনা আর ইবাদতবন্দিগিতে ব্যস্ত ধর্মপ্রাণ মানুষ। তবে এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় আসছে অনেকে। শনিবার বাদ ফজর মাওলানা সাদ কান্দলভির ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর থেকেই তালিম চলছে প্রতিটি খিত্তায়। পরিবার পরিজন ছেড়ে ইজতেমায় আসা মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। বলেন, তাবলিগ জামাতের ভেদাভেদ ভুলে এক হতে চান তারা। 2 দল আমরা যারা আছি মোটামুটি জুবাইর গ্রুপ আর এই যে বলে 7 গ্রুপ, 2 দল একত্রিত হওয়া ভালো। আমরা আলেমদের সম্মান করি, তারা তো আমাদের মাথার তাজ। আমরা এক হইয়া ভিন্ন ভিন্ন মতে এক নেতৃত্বে এক ইতো করি আমরা চলি, কোনো সমস্যা নাই। পরিবারের কথা তো মনে উঠে না এই জায়গায় আসলে। আল্লাহর কাছে আসে, আল্লাহ রাস্তায় আসে, আল্লাহ রাস্তায় থাকবার জন্য চেষ্টা করে। সারা পৃথিবীর মানুষ কিভাবে আল্লাহর হুকুমের মধ্যে আসতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, আল্লাহ রাসূল তরিকায় জীবনযাপন করতে পারে, এটাই কাজ, এটাই জিম্মাদারি। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। জানান, সোশ্যাল মিডিয়ায় ইজতেমায় হামলার হুমকিদাতা একজনকে আটক করা হয়েছে। গতকালকে আপনারা শুনেছিলেন যে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে তাকে আমরা ডেকে নিয়ে আসছি, তার সাথে কথাবার্তা বলছি, আলোচনা করছি। আমরা দেখতে চাচ্ছি সে আসলে এইগুলোর সাথে জড়িত না। এবারের পর্বে 49টি দেশ থেকে 1449 জন বিদেশি ইজতেমায় অংশ নিচ্ছেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ছুটির দিনে বই প্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে অমর 21শে বইমেলা। দর্শক, সবশেষ খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপন অপু। মেলায় পাঠক দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন এবং আজ নতুন কয়টি বই এসেছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, এই মুহূর্তে আছি অমর 21শে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে। আজ মেলার 15তম দিন এবং আজকে মেলায় শুরু থেকেই মেলা দুপুর 2টা বাজে মেলার দুয়ার খুলেছে এবং দুপুর 2টা বাজে মেলার দুয়ার খোলার পর থেকেই বই প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বইমেলায়। এবং আজকে এবারের মেলার সবচেয়ে জমজমাট দিন বলা যায় আজকে। আপনি যদি দেখেন যে এখনও প্রত্যেকটা স্টলের সামনে এবং আপনার বই প্রেমীদের প্রচুর ভিড় রয়েছে এবং তারা মেলায় এসে নিজেদের পছন্দের বই কিনছেন। শুধু যে পাঠক এসেছে আজকে তা নয়, আজকে আমরা অনেক লেখককে দেখেছি আজকে মেলায় এসেছেন এবং অনেক নতুন লেখক মেলায় এসেছেন। এবং আজকে মেলায় যে বেচা বিক্রির কথা, যে আপনার প্রকাশকদের সঙ্গে আমরা কথা বলে যা জেনেছি, আজকে মেলার এই পর্যন্ত যতদিন মেলা চলেছে আজকে সর্বাধিক বিক্রি হয়েছে প্রকাশনীগুলোতে। এবং আজকের যেই
বইপ্রেমীদের উপস্থিতিও আশা জাগাচ্ছে প্রকাশকদের মনে যে এইরকম এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে সামনের দিনগুলোতে যে প্রকাশনী এতদিনের যেই আপনার হচ্ছে যে লোকসানটা ছিল, যে পাঠক বইপ্রেমীদের উপস্থিতি কম কিন্তু সেই তুলনায় বিক্রিও ছিল কম, কিন্তু আজকে প্রত্যেকটা প্রকাশনী, আমরা বেশ কয়েকটি প্রকাশনীর সঙ্গে কথা বলেছি, প্রত্যেকটা প্রকাশকই আমাদেরকে জানিয়েছে আজকে আশানুরূপ অনেক বেশি বিক্রি হয়েছে এবং তারা চাচ্ছে যে আজকের মতোই যে বিগত আগামী দিনগুলো যেন আজকের মতোই জমজমাট হয়ে ওঠে, তাহলেই তারা পুষিয়ে নিতে পারবে এবারের মেলার তাদের যে বেচা বিক্রি ভালো হলে তারা তাহলে বিগত দিনে যেই লোকসানটা ছিল, বেচা বিক্রি কম হয়েছে, সেটা তারা পুষিয়ে নিতে পারবে। যদি এই ছিল অমর একুশে বইমেলা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।